বাদশার সঙ্গে যে গানটা করেছিল বাদশা, অনুমোদনের কিছু প্রয়োজন মনে করে। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কিছু চাইছেন? চাই না, কিছু বলি না। আজকে আমি পদ্মশ্রী পেয়েছি, গোটা দেশ জানে, তো উনি কি জানেন না? বড় লোকের বেটি আসলে কে ছিল? জানি না, ওইটা আমি বলতে আপনি কি বড় লোকের বেটিকে চেনেন? বড় লোকের বেটি সবাই এখন। তো বড় লোকের বেটিকে চেনো তুমি? হ্যাঁ, রতন দাদু। রতন দাদু? এই বড় লোকের বেটি হয় কি করে? বড় লোকের বেটা। তো বড় লোকের বেটির খোঁজ পাওয়া গেল? আমি বলতে পারবো না। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। এই বড় লোকের বেটিকে খুঁজতে এই পুরো কাহার পাড়া চষে বেড়ালাম। মানে প্রথম তো খেতেই পেত না, এমন এমন টাইপের কুঁড়ে ঘরের মধ্যে থাকতো। আমার সামনে বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এই গানের রচয়িতা রতন কাহার। রতন কাহার কে, সেই কিভাবে থাকেন, তার বাড়িতে কে কে আছেন, তিনি কি সত্যিকার অর্থে অর্থনৈতিক দুরবস্থায় আছেন? শোনা যাচ্ছে তিনি চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, রাজ্য সরকারের দেয়া বার্ধক্য ভাতা পাচ্ছেন, তার পরিবারের কোনো সদস্য কি স্বাস্থ্যসাথী কার্ড করেছেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রথম কলকাতা আজ বেরিয়ে পড়েছিলাম বাংলার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তথা বড়লোকের বেটি খ্যাত রতন কাহারের বাড়ির উদ্দেশ্যে। আর সেই যাত্রাপথের টুকরো টুকরো চিত্র ও রতন কাহারের সাথে কিছুক্ষণের সাক্ষাৎ পর্ব নিয়েই আজকের আমাদের এই বিশেষ নিবেদন বড়লোকের বেটির খোঁজে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিউড়ি বিদ্যাসাগর কলেজের ঠিক সামনে, আর রতন কাহারের বাড়ি ঠিক এই কলেজ থেকে কিছুটা দূরে। যেহেতু একটি বিদ্যা মন্দির, তাই এখানে খানিকটা সময় দাঁড়িয়ে আবার আমরা রতন বাবুর অর্থাৎ রতন কাহারের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। কি আমরা একদম সে কথাটা একেবারেই সত্যি যে আমরা সিউড়িতে যখন এসেছি, সিউড়ি হচ্ছে বীরভূমের একটা সদর, সিউড়ি হচ্ছে সদর বীরভূম জেলার। আমরা সিউড়ি বিদ্যাসাগর কলেজের আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে, এবং যে রাস্তার উপরে কলেজ রয়েছে সেই কলেজ থেকে আমরা ডান দিকে চলে গেলে, খানিকটা চলে গেলেই কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, এবং ওখানে একটা কালীবাড়ি আছে। কালীবাড়ির সামনেই কিন্তু রতন কাহার, বড় লোকের বেটিলো যিনি রচয়িতা, সেই রতন কাহারের ছেলে শিবনাথ কাহার কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছেন। তার কারণ আমরা তাকে ফোনে যোগাযোগ করেছিলাম, সে আমাদেরকে তাদের বাড়িতে সরাসরি নিয়ে যাবে। আমরা এখন যাব সেখানে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যের ঠিক কাছাকাছি। আমরা রতন কাহার যিনি বিখ্যাত বড়লোকের বেটিলো ওই গানের রচয়িতার বাড়ির কাছাকাছি এসে গেছি। আমাদের গর্ব, উনি রতন কাকা বহুত গর্ব। উনি কি একটু অর্থনৈতিক কষ্টে আছে নাকি? হ্যাঁ, অষ্টজি ওদের অবস্থা খারাপ লাগে। বড় লোকের বেটিলো যে গানটা গেয়েছেন উনিই লিখেছেন, এবং আমি ওনাকে দাদু দাদু বলি, এবং খুব আমার বন্ধুত্ব, অনেক ভালো লোক। অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন কি? না, অর্থনৈতিক অবশ্যই সমস্যায় আছে। প্রথম তো খেতেই পেত না, এমন এমন টাইপের কুঁড়ে ঘরের মধ্যে থাকতো। কিছুদিন আগে ওই যে নচিকেতা হ্যানতেন যারা আর্টিস্ট আছেন বা গায়ক আছেন, তারা কিছু দিয়েছিলেন, সেই সূত্রে কিছু পেয়েছে। আমরা যেতে যেতে কয়েকজনকে জিজ্ঞেস করলাম রতন কাহার সম্পর্কে। তিনি বলছেন যে খানিকটা অর্থনৈতিক কষ্টেই রয়েছেন এই বিখ্যাত কালজয়ী গানের রচয়িতা। তো ওই যে আপনার পাশে একজন রয়েছেন যিনি বিখ্যাত গান লিখেছেন, আপনি তাকে চেনেন? হ্যাঁ, আমার নিজেরই পিসে বাবা। এই যে একজন বিশিষ্ট ব্যক্তি এত ভালো গান লিখেছেন, সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন, কেমন লাগে? ভালো লাগে। আমরা আসলে পাড়ার দু চারজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আরেকজন আছেন, আপনি রতন কাহারকে চেনেন? হ্যাঁ, আমার বোন পো, খুব ভালো ছেলে। এই বড় লোকের বেটি আসলে কে ছিল? জানি না, ওইটা আমি বলতে আপনি কি বড় লোকের বেটিকে চেনেন? বড় লোকের বেটি সবাই এখন। কিন্তু আপনি যে লিখেছে তাকে চেনেন? তাকে কেমন লোক? ভালো। এই যে বড় লোকের বেটি উনি লিখলেন, তো বড় লোকের বেটির খোঁজ পাওয়া গেল? আমি বলতে পারবো না। খোঁজ পাওয়া গেল না। সবার মধ্যে মুখে হাসি এবং কৌতূহলী প্রশ্ন। তো আমরা এরকম ভাবে বড়লোকের বেটির খোঁজে আস্তে আস্তে বড়লোকের বেটি এই গানের রচয়িতা তাকে পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা এসে গেছি সিউড়ির এমন একটি জায়গায়। জায়গাটির নাম কি রতন বাবু? এটার নাম হচ্ছে গিয়ে নগরীপাড়া। নগরীপাড়া। আমি কাকে জিজ্ঞেস করলাম? আমার সামনে সেই কিংবদন্তি বড়লোকের বেটিলো, লম্বা লম্বা চুল, এই গানের রচয়িতা রতন কাহার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন সেই বিখ্যাত গানের রচয়িতা রতন কাহার। রতন কাহারকে একই রকম ভাবে প্রথম কলকাতা এবং আমার দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। রতনবাবু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আমি সত্যি খুব ভালো আছি। একটুকু বয়স হতে পারে, একটু এদিক ওদিক হতেই পারে, সেটা তো আমার, তবুও আমি ভালো আছি। আপনার বয়স কত? আমার অনেক বয়স। বলেন অনেক বয়স বলতে কত? 70? বয়স বলতে আমার ছেলেরা ভয় পায়, আমার বয়সটা ঠিক বলতে ভয় পায়। তার জন্য আমাকে বলেছি, ছেলেরা বলেছি, বাবা তোমার বয়সটা 80 থেকে 85 পর্যন্ত বলবে। বাহ, 85 বছর বয়স। 85 বছর বয়স মানে অনেক বয়স। চলুন আমরা হাঁটতে আপনার বাড়ির দিকে যাই। আপনার বাড়ি এখান থেকে এই
পুকুরটার নাম কি? এটা মুচি পুকুর, সরকার পুকুর। সরকার পুকুর। আপনি আমাদের কথা শুনতে পেয়ে আপনি নিজেই এই রাস্তা অনেকটা এগিয়ে এসেছেন, আপনার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এজন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল এই গানের রিমেক্স করে কিন্তু বাদশাহ রাতারাতি বাদশাহ হয়ে গিয়েছিল এবং তারপর এই গান নিয়ে শুরু হয়েছিল অনেক বিতর্ক। আমরা সেসব বিতর্কের অংশ আমরা প্রখ্যাত গানের রচয়িতা রতন কাহারের কাছ থেকে শুনবো। এই রতন কাহারের বাড়ি, চলুন আসুন। বাহ, এটা ইন্দিরা আছে না? নমস্কার রতন কাহার, আপনি রতন কাহারের ছেলে? আপনাকে ফোন করেছিলাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম? শিবনাথ কাহার। এটা তো মনে হয় আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। রতনবাবু, বাড়ি তো পেয়েছেন, স্বীকৃতি কি যেরকম ভাবে স্বীকৃতি দরকার ছিল সেই স্বীকৃতি কি পেয়েছেন? না, সে স্বীকৃতি অপালন করে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই থোকা থোকা গাঁদা ফুল কিন্তু ফুটে রয়েছে। আপনাদের প্রিয়সীকেও আপনারা ইচ্ছে করলে এরকম থোকা থোকা লাল গাঁদা ফুল খোপায় গুজে দিতে পারেন। আপনি ঠিক কাকে ভেবে এই গানটা লিখেছিলেন? এইটা গানটার লেখার উদ্দেশ্য হচ্ছে একজন ভদ্র মহিলা, ভদ্র ঠিক খুব সুন্দরী একটা রমণী, একটা ছেলেকে, খুব বড় লোকের ছেলেকে ভালোবেসেছিল। সে মেয়েটা এমন একটা নিষ্ঠাবান যে সেই ছেলেটাকে ছেড়ে আর কাউকে মানে মন ওর চায় না। তখন ওর পেটে বাচ্চা আসে, ওকে বিয়ে করে, ওকে ছাড়া ওকে বিয়ে করেছিল, পেটে বাচ্চা আসছিল। মেয়েটা যখন 5 বছর বয়স হয়, 5 বছর বয়স হলে স্কুল যাবে, তখন ওর মা ওই মাথা বাঞ্চার বলছে আর কি, বড় লোকে বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। সমাজ তো তখন খুব নিকৃষ্ট ছিল, খুবই লাল মাটির দেশ আমাদের বীরভূমের। তখন ছেলে মেয়েরা একসঙ্গে গল্প করলে পরে মানুষের অভিযোগ আসতো যে ওর সঙ্গে অত কিসের গল্প, ওর সঙ্গে কিসের অত পিরিত, এইসব বলতো আর কি তখন কাছে। তো সেই বনে ওই মেয়েটি বলছে, লাল ধুলো সরানে ওরে সরানে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। ওই সংকেত, গানের সংকেতে। বাবুর বাগানটা কোথায়? বাবুর বাগানটা আমের বাগান, জায়গাটা বাগান একটা আছে আর কি। হ্যাঁ, সেখানেই বলছে যে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। কোথায় বসে গানটা লিখেছিলেন আপনি? ওই পাশে একটা ঘর আছে, ওই ঘর মানে এখনো আছে তো? বড়লোকের বেটিলো ছাড়ার কতগুলো গান লিখেছে? অনেক গান লিখেছি আমি। গান লেখাই আমার কাজ। আমি গান লিখেছি, আমি গান লিখে আমি সুর দিই, নিজে গান করি, আমি অন্য কারো গান করি না। আমি আগে সিনেমার গান, ওই আরো আলকাপের গান, যাত্রা গান, নাটক গান, নজরুল গান, রবীন্দ্রসঙ্গীত এগুলো করতাম। কিন্তু আমাকে ইদানিং আমার একটা চেতনা শক্তি এলো যে লোক সঙ্গীতকে ধরতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি আপনার উপরে প্রভাব বিস্তার করেছে কখনো? কারণ পাশেই তো শান্তিনিকেতন। প্রভাব মানে ওনাকে আমার খুব ভালো লাগে, শ্রদ্ধা, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার চরণে কোটি কোটি প্রণাম। যা কিছু স্মরণ করি, ওকে স্মরণ করি আমি। গানগুলোর মধ্যে কটা গান খুব বাজার চলতি ছিল? আরো কি কি গান আছে? যেমন রাবণ পালারে লঙ্কা ঘিরেছে হনুমান, তারপরে ও দিদি জানো কি গো জানো না, তোমার ভগ্নিপতি আমার সঙ্গে কথা বলো না, তারপরে বউ তুমি ধান পুঁতে নাও খপ করে, চলে যাবো আশ্বিন মাস করে। এরকম ধরনের গান যা দেখেছি আমি সেই নিয়ে গান করেছি। আপনার গান মানে বড় শিল্পীদের মধ্যে কারা কারা গেয়েছেন? যেমন এই গানটা পূর্ণচন্দ্র দাস গেয়েছে। আমার এই বড়লোকি বেটি গানটা স্বপ্না চক্রবর্তী, আমি 72 সালে গানটা করেছিলাম, উনি 76 সালে রেকর্ডিং করে না বলে উনি আমার গানটা রেকর্ডিং। আপনার অনুমতি নেননি তখন? অনুমতি নেই, কিছু প্রয়োজন মনে করে না। আমি গরিব মানুষ, কিছু মনেই করে না আমাকে, বলেন তো। সেইটা রয়্যালিটি পেয়েছেন আপনি? রয়্যালিটি পাই না, কিছু রয়্যালিটি পাই। মানে সেই গানের রয়্যালিটি এখনো পান না? না, পাই না। কার নামে আছে রেজিস্ট্রি করা? এখন আমার নামে সবাই গেছে, এখন বাদশাহ সব আমার করে দিয়েছে। বাদশাহ সব করে দিয়েছে। যে বাদশাহর যে বড়লোক গানটা নিয়ে যে আপনার বিতর্ক তৈরি হয়েছিল, বেসিক্যালি ওটা কি আপনি লস করেছেন না লাভ হয়েছে আপনার? লাভ আমি জানি না, তবে বাদশাহ খুব মজার লোক, শিল্পী জীবনের, শিল্পীর একটা ধারা আছে, শিল্পী গুড মাইন্ড লোক। তবে আমাকে উনি বলেছিলেন, আমার সঙ্গে ভিডিও কলের কথা হয়েছিল, আমাকে বলেছিলেন যে রতনবাবু আপনার বাড়ি যাব, কিন্তু উনি আসতে পারেন না, লকডাউন হয়ে গেল, সেই জন্য আসতে পারে না। উনি আমাকে ওই আসতে পারেনি বলে 5 লাখ টাকা আমাকে উনি দিয়েছেন, অনুদান দেন আপনার, মানে গানের কিন্তু এরপর আপনার সঙ্গে আর কখনো আর যোগাযোগ কোনো যোগাযোগ নেই? কখনো আপনার মনে হয় যে ওনার আশা? হ্যাঁ, আমার খুব ইচ্ছা হয় ওর সঙ্গে দেখা করবো, কথা বলবো। আমি আমার ঘরে আসলে পরে আমার সব পরিস্থিতি দেখতো, বুঝতো, জানতো, কিন্তু সেটা তো হলো না।
আমার খুব আক্ষেপ আছে, খুবই আক্ষেপ। মানে এমনি সরকারিভাবে আপনি কোনো রয়্যালিটি পান না কোনো গানের ক্ষেত্রে? না, সরকার কোনো এই যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, কোনো অর্থনৈতিকভাবে কোনো সম্মাননা বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয়? প্রচুর প্রচুর সম্মাননা রাখার জায়গা নাই, বলেন। কিন্তু হলো কি আবার সম্মান প্রচুর, কিন্তু হলো কি দেখুন, আমি তো সে মাটির মানুষ, আমি তো মাটির ঘরে, আমি তো আমার অভাব কিন্তু সেই জায়গাতে আছে। আমি আর্থিক দিকে কোনো আমার উন্নতি নাই। কোনো ভাতা পান? ভাতা মানে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা মানে আগে আগে টাকা পেতাম, এখন সবাই 1,000 টাকা 1,000 টাকা দেয়, সেটা আজ 2-3 মাস থেকে বন্ধ। শিল্পী ভাতা পান কিছু? শিল্পী ভাতা, হ্যাঁ শিল্পী ভাতা সেটা কত করে? 1,000 টাকা। 1,000। তার মানে বয়স্ক ভাতা 1,000 আর শিল্পী ভাতা 1,000, মানে 2,000 টাকা সর্বসাধারণ। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শিল্পীদের সম্মাননা দেন, স্বীকৃতি দেন, তার বিভিন্ন রাজ্য সরকারেরও বিভিন্ন পুরস্কারের ক্যাটাগরি রয়েছে। আপনি কি সেই পুরস্কার পাননি এখনো? পাই নাই, তবে উনি করেন, ভালোই করেন, কিন্তু জানেন তো পার্টির ব্যাপার তো, পার্টির ব্যাপার, মানে কোনো রাজনৈতিক সবাই মানতে পারে না গো, সবাই মেনে নিতেও পারে না গো। হ্যাঁ, এই হচ্ছে কথা, আর কিছু বলবেন না। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কিছু চাইছেন? যে কিছু চাই না, কিছু বলিও নাই, কোনোদিন আবেদনও করি নাই। এই কথাটা বলবো, তাখানে বলবো, আমি নিজস্ব বলছি, আমি কোনোদিন আবেদন করি নাই, কোনোদিন কারোর কাছে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো কথা বলি নাই। আর কি দরকার আমার? আজকে আমি পদ্মশ্রী পেয়েছি, গোটা দেশ জানে, সবাই জানে রতন একটা নাগরিক হিসেবে গণ্য হয়েছে। তো উনি কি জানেন না? ওনার পার্টির লোক কি জানে না? তবে এটা বলা আবার কি আছে? প্রিয় দর্শক, কোথাও গিয়ে রতন কাহারের মনে একটু কোথাও গিয়ে কষ্ট তো রয়েছে, যে বলছেন যে আপনারা শুনেছেন যে পদ্মশ্রীর মতো রাষ্ট্রীয় সম্মাননা যার ঘরে রয়েছে, প্রায় 2,000-এরও বেশি গান যিনি লিখেছেন, সুর করেছেন, বাংলারই সন্তান, সেই রতন কাহারের কাছে এখনো মুখ্যমন্ত্রীর সেই কোনো ধরনের সাহায্য সহযোগিতা, হ্যাঁ, রাজ্য সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন বার্ধক্য ভাতা, তিনি পান শিল্পী ভাতা এবং অন্যান্য সুবিধেও তিনি ভোগ করেন, যেমন আবাসের রাজ্য সরকারের অংশগ্রহণ, কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণ সবই রয়েছে। কিন্তু শিল্পী হিসেবে মুখ্যমন্ত্রী নিজেও যেহেতু একজন শিল্পী, শিল্পমনা এবং শিল্পীদের তিনি সম্মান করেন, তাই মুখ্যমন্ত্রীর কাছ থেকেও তার প্রত্যাশা। আমরা আশা করব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রতন কাহারের এই অভিমানের কথা শুনে কোনো সঠিক ব্যবস্থা নেবেন। আমি আরেকটু বিষয়ে জানতে চাই যে আপনার এমনি শারীরিক অবস্থা কিরকম, আপনার ওষুধপত্র কিরকম লাগে? শারীরিক আমার শরীরটা বুকে হার্টে দেখানোর দোষ আছে, ডাক্তার মলয় আচার্যকে দেখাইছি, সে ওষুধ খাচ্ছি, প্রায় 2,000-2,500 টাকার আগে ওষুধ কিনতে, প্রত্যেক মাসে কিনতে হয়, বুঝলেন তো। এই আমার একটু কষ্ট হয়, মানে 2,000-2,500। হ্যাঁ, এইটাই আমার কষ্ট হয়। এই দেখে চেক আপ করবো, চেক আপটা করবো, কি বলে শুনবো, হ্যাঁ, খুব কষ্ট হয়। ভালো আছি, ওষুধটা খেয়ে ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রথম কলকাতার দর্শকদের কাছে একটা কথা বলতে চাই যে রতন কাহার আমাদের গুণী শিল্পী, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত শিল্পী এবং নিঃসন্দেহে তার লেখা বড়লোকের বেটিলো লম্বা লম্বা চুল এই গানটি গুনগুন করে গাননি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। সেই রতন কাহারের পাশে দাঁড়াবেন আমাদের দর্শকরা এবং প্রথম কলকাতার পক্ষ থেকেও আমরা চেষ্টা করব তাকে প্রতি মাসে কোনো না কোনো ভাবে আর্থিকভাবে সাহায্য করার জন্য। তো সে বিষয়টি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আর সব মিলিয়ে এখন আপনার সংসারে কজন আছে, মানে আপনার সংসারের সদস্য কতজন? আমার সংসারে অনেক বড় ফ্যামিলি আমার, বুঝলি তো, 12 জন, কিন্তু এখন আমরা বর্তমানে 8 জন আছি, 8 জন। প্রিয় দর্শক, আমরা এক এক করে এই কিংবদন্তি গানের রচয়িতা রতন কাহারের পরিবারের সবার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তারা ঠিক এই রতন কাহারের পরিবারের সদস্য হিসেবে কতটা গর্ব অনুভব করেন। এই যে রতন কাহারের আপনি অর্ধাঙ্গিনী, কত বছরের সংসার? অনেক বছরের সংসার। আবার এই যে বড়লোকের বেটিলো গানটা আপনি কখনো জিজ্ঞেস করেননি আপনার হাজবেন্ডকে, স্বামীকে, যে তুমি কাকে ভেবে গানটা লিখেছিলে? না, ওইসব জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করেননি? কখনো মনে আসেনি? না। এই পদ্মশ্রী যখন এই পুরস্কার পেল, রাষ্ট্রীয় পুরস্কার পেল, আপনার কেমন লেগেছিল? ভালোই লেগেছে, ভালোই লেগেছে। আপনার পরিবারে কে কে আছে? বড় ছেলের নাম নারগোপাল, মেয়ে ছেলের নাম প্রভাত কাহার, ছোট ছেলের নাম শিবনাথ কাহার আর মেয়ের নাম শ্রাবণী কাহার। বাহ, সুন্দর সংসার। আমি রতন কাহারের ছেলের সঙ্গে কথা বলে নেবো। ভাই, তুমি ছোট সবার? আমি সবাই ছোট, আর বাবার গান শিখছি। গানের পরিবারের জন্ম, নিঃসন্দেহে তুমি তার ছেলে হিসেবে কতটা গর্ব অনুভব করছো? আমার গর্ব, প্রচুর গর্ব মনে হচ্ছে। মানে কিছু বলা যাবে না, এত গর্ব। মানে আমার বাবার জন্য আমার বেশি মানে নাম হচ্ছে। মানে আমি তো সব জায়গায় যাই বাবাকে নিয়ে। মানে আমি রাষ্ট্রপতি ভবন গেছিলাম পুরস্কার আনতে বাবার সঙ্গে। মানে যেখানে যাচ্ছ তোমার পরিচয় বাবার নামে। হ্যাঁ, কিন্তু এই যে কখনো মনে হয়নি যে বাবা এই বড়লোকের বেটিলো যে গানটা, স্পেসিফিক এই গানটার জন্যই তো উনি বিখ্যাত, বড়লোকের বেটি
মানে ঠিক কিরকম কোনো কৌতূহল হয়নি যে বাবাকে জিজ্ঞেস করার, যেরকম ভাবে মাকে জিজ্ঞেস করলাম যে কোন বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এই চুলের কাহিনী? অনেক 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 জায়গায় বলেছে বাবা, আমার সামনেই বলেছে যে এই গানটা কিসের জন্য লিখেছিলেন। আমি শুনেছি, মানে বাবা এটা বলেছে, এটা আমরা শুনেছি যে কিসের জন্য লিখেছে। তোমাদের এখন অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক অবস্থা মানে আমরা তো মানে আমার যে বড়দা সে আমাদের এখানে থাকে না, মানে দুর্গাপুরে থাকে। উনি দুর্গাপুরে এখানে কাজ করেন, ওনার ফ্যামিলি নিয়ে ওখানে থাকে। আমার মেজদা এখন গেছে ব্যাঙ্গালোর কাজে, ওনার স্ত্রীও গেছে কাজে, সব কর্ম। আর মানে কাজে সবাই কাজ টাজ করে, কাজ টাজ করেন না। হ্যাঁ, আর আমরা এখানে, আমি থাকি এখানে বাবা মায়ের সঙ্গে। বাবা মার সঙ্গে কর্ম করি একটা। তুমিও? আচ্ছা, এমনি তো বাবা তো এখন এত বছর বয়স, মানে বা না উনি তো এমনি কাজকর্ম কিছু করেননি, মানে উনি বড় বড় গানই করে গেছেন, গানকে ভালোবেসেছেন। অনেক ধন্যবাদ তোমাকে। অনেকেরই কৌতূহল থাকেন বিশিষ্টজনদের বাড়ি কেমন হয়, ঘরের ভেতরে কি থাকে। তো আজকে আমরা রতন কাহারের ঠিক বাড়ির ভেতরে ঢুকে গেছি এবং দুটো ঘর, তার মধ্যে একটি শোবার ঘর রয়েছে এবং একটি শোবার ঘরের মধ্যেই রয়েছেন একেবারেই দশভুজা দেবী দুর্গা, রয়েছেন ভগবান দেবাদিদেব লক্ষ্মী রয়েছেন এবং পুরো একেবারে দেবদেবীর গোছানো সংসার, পরিপাটি সংসার রয়েছে এই রতন কাহারের সংসারে। রতন কাহারের এই ঘর ভর্তি জিনিসপত্র এবং এখানে একটি দেখা যাচ্ছে মনিটরে টেলিভিশন চলছে, সব মিলিয়ে একেবারে গোছানো। এবং এখানে এক কামরার ঘর, এখানেই কিন্তু রান্না বাড়া হয়। আমরা কিন্তু এই বড়লোকের বেটিকে খুঁজতে এই পুরো কাহারপাড়া চষে বেড়ালাম, কিন্তু সত্যিকার অর্থে বড়লোকের বেটিকে খুঁজে পাওয়া গেল না। তবে এটা তো সত্যি যে বড়লোকের বেটিলো এই গানটি লিখে যিনি বিখ্যাত রতন কাহারকে কিন্তু খুঁজে পাওয়া গেল এবং প্রত্যেকের মনে, হৃদয়ে, মননে রতন কাহারের জায়গা সত্যিকার অর্থেই অনেক গভীরে। তো বড়লোকের বেটিকে চেনো তুমি? হ্যাঁ, রতন দাদু। রতন দাদু এই বড়লোকের বেটি হয় কি করে? বড়লোকের বেটা, হ্যাঁ, উনি তার বেটি নয় না। তো তাকে মানে উনি কি গানটা লিখেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি গানটা গাও তো দেখি একটু। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল, লাল ধুলো সরানে ওরে সরানে, এমন মাথা বেঁধে দিব বাবুর বাগানে, যাকে নে কোথায় যাবি ওরে ও যাবি, যাবার পর দুদিন পরে আমায় ছাড়াই আর কাবা হবে। অসাধারণ। এখানকার এই শিশু কিশোরদের কণ্ঠেও শোনা গেল কিন্তু রতন কাহারের লেখা বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল। এখানে বড় লোকের বেটি পাওয়া যায়? দাদা আমি বলতে পারবো না, কেন নিজে আমি গরিব মানুষ, বড় লোক কি করে বলবো। কিন্তু যে আপনার এলাকায় একজন বিখ্যাত মানুষ থাকেন, বড় লোকের বেটিলো গানটা যিনি লিখেছেন, তাকে প্রশ্ন করেছিলাম যে বড় লোকের বেটিটা কোথায়। মানে এই এলাকায় বড় লোকের বেটিটা পাওয়া খুবই কঠিন ছিল না 72 সালে। আপনি তো এই এলাকারই একজন বাসিন্দা, গর্ব হয়? অবশ্যই গর্ব হয়, কেন আধুনিক যুগে যে গানটা করেছে, যেহেতু ধরেন আমরা নিউ সমাজের ছেলে এখন, কিন্তু ওই গানটা সত্যি ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজকে সিউড়ি থেকে এই পর্যন্তই। আমরা সিউড়িতে ঘন্টাখানিক ছিলাম। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে আজ এই পর্যন্তই। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। টাটা।